আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। আজকে আবার আমরা আলোচনা করব কোষ বিভাজনের সেকেন্ড পার্ট আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা মেটাফেজ পর্যন্ত। চলো আজকে আমরা আলোচনা করি অ্যানাফেজ ধাপ। অ্যানা কথার মানে হচ্ছে গতি। অ্যানা কথার মানে হচ্ছে আমার গতি। মানে এই ধাপে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলন শুরু হয়, তাই এর নাম বলা, এই ধাপের নাম হয়েছে আমার অ্যানাফেজ। এখন দেখো এই ধাপে কি হয়। এই ধাপেও সেম ভাবে পানি বিয়োজন অব্যাহত থাকার ফলে কিন্তু ক্রোমোজোম গুলো খাটো আর মোটা হয়, এগুলো নর্মাল থাকে। কিন্তু এই ধাপের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমার অপত্য ক্রোমোজোম সৃষ্টি হওয়া। আমি মেটাফেজে দেখেছিলাম যে আমার সেন্ট্রোমিয়ারে ভাগ হয়েছিল, এখন হবে আমার অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছে। এখন দেখো অপত্য ক্রোমোজোম গুলো তৈরি হওয়া হচ্ছে অ্যানাফেজ ধাপের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই অপত্য ক্রোমোজোম গুলো কি হয়, মেরুমুখী চলনে শুরু হয়। তোমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করো, দেখো যে বিষুবীয় অঞ্চল বরাবর কিন্তু ক্রোমোজোম গুলো নাই, ক্রোমোজোম গুলো কিন্তু আমার মেরু অভিমুখী চলন শুরু হয়েছে। এই দুটো হচ্ছে মেরু, এই একটা মেরু, এটা হচ্ছে মেরু। এই মেরু অভিমুখী চলনটা কেন হয় ক্রোমোজোমে? ক্রোমোজোমের মেরু অভিমুখী চলন হয় আমার মেরু অভিমুখী চলন হয় হচ্ছে দুটা কারণে। একটা হচ্ছে আমার ট্র্যাকশন তন্তু যা আছে, ট্র্যাকশন তন্তু গুলার সংকোচনের কারণে। ট্র্যাকশন তন্তুর সংকোচন, আর হচ্ছে আমার ক্রোমোজোমের যে কাণ্ড আছে ওগুলার প্রসারণের কারণে। এই দুই কারণে ক্রোমোজোম গুলো আমার মেরুমুখী চলন শুরু হয়ে যায়। এখন কথা হচ্ছে এই মেরুমুখী চলনের মধ্যে ক্রোমোজোম গুলো কিভাবে অগ্রসর হয়। মেরুমুখী চলনে তোমরা চিত্রের মধ্যে লক্ষ্য রাখো, দেখো সেন্ট্রোমিয়ার গুলো কিন্তু অগ্রগামী, এই যে সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার, এগুলো কিন্তু অগ্রগামী, আর বাহুগুলো হচ্ছে আমার অনুগামী। তার মানে কি হবে, সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকবে। এখন এই মেরুমুখী চলনের সময় ক্রোমোজোম গুলো দেখো বিভিন্ন শেপ ধারণ করে। এটা দেখো, দেখতে কিন্তু কিছুটা এল এর মতো লাগছে, এটা দেখো কিছুটা ভির মতো, এটা আয়ের মতো লাগছে। এই সময় ক্রোমোজোম গুলো ভি, এল, জে আর আই আকৃতি বিশিষ্ট হয়। এই ভি কে বলে হচ্ছে আমার মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক কথার মানে হচ্ছে আমার যেখানে আমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো একদম কেন্দ্রে অবস্থান করে, তাকে বলে আমার মেটাসেন্ট্রিক। এল কে বলে হচ্ছে আমার সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক মানে হচ্ছে উপমধ্যকেন্দ্রিক, মানে মধ্য অবস্থান থেকে হালকা একটু সরানো। যেটা হচ্ছে আমার এক্রোসেন্ট্রিক। এক্রোসেন্ট্রিক মানে হচ্ছে আমার উপপ্রান্ত কেন্দ্রিক। আর আই হচ্ছে আমার টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক মানে একদম সেন্ট্রোমিয়ারটা আমার প্রান্তে অবস্থান করবে। এই ভিএলজিআই, এই যে টপিকটা, এটা হচ্ছে তোমরা একদম 5 স্টার দিয়ে রাখো, যে এইখান থেকে একটা এমসিকিউ অল টাইম বোর্ড পরীক্ষায়ও প্রায় দেখা যায় আসতে, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টেও দেখা যায় আসতে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অ্যানাফেজ ধাপটা কখন শেষ হবে? যখন মেরুমুখী চলনের সময় চলন হলো, তারপর অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে গিয়ে একদম পৌঁছাবে, তখন আমার এই অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটবে। এই যে অ্যানাফেজ ধাপগুলো মেরু অভিমুখে যাবে, তখন কিন্তু ক্রোমোজোম সংখ্যা আর মাতৃনিউক্লিয়াসের যে ক্রোমোজোম সংখ্যা ছিল তা কিন্তু সেম। এখন দেখো আমার অ্যানাফেজ ধাপ শেষে সর্বশেষ ধাপ হচ্ছে আমার টেলোফেজ ধাপ। দেখো টেলুর কথা হচ্ছে আমার একদম টেল মানে হচ্ছে শেষ, মানে এটা সর্বশেষ পর্যায়ে। এই সময় ক্রোমোজোম গুলা কি হয়, মেরুতে স্থির অবস্থান নেয়। ক্রোমোজোমের যখন কোশ্চেন আসে যে ক্রোমোজোম গুলা মেরুতে স্থির অবস্থান নেয় কোন ধাপে, তাহলে কিন্তু আমার এই টেলোফেজ ধাপে হবে। এখন দেখো এখানে কি হয়, আমি লিখেছি প্রোফেসের যে উল্টো ধাপ, উল্টো সকল জিনিস এখানে ঘটবে। প্রোফেস ধাপের উল্টো। প্রোফেসে সর্বপ্রথম কি হয়েছিল, আমার ক্রোমোজোম গুলা থেকে জল বিয়োজন হয়েছিল, তার ফলে ক্রোমোজোম গুলা রঞ্জক ধারণ ক্ষমতা বেড়ে গেছিল, আলাদা আলাদা হয়ে ক্রোমোজোম গঠন করছিল, নিউক্লিয়ার রেটিকুলাম ভেঙে গেছিল। এখন দেখো এখানে কি হবে, আমার জলের যোজন ঘটবে। জলের যোজন ঘটলে তার রঞ্জক ধারণ ক্ষমতা কি হ্রাস পাবে। আর যখন জলের যোজন ঘটবে, ক্রোমাটিন জালিকাগুলো একসাথে দলা পাকে আমার আবার কুণ্ডলী পাকাবে, ক্রোমাটিন জালিকা গঠন করবে। ক্রোমাটিন জালিকা গঠন করার ফলে এইগুলাকে ঘিরে আমার নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন আবার আবির্ভাব ঘটবে।
এখন দেখো নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব হয়ে গেল। এখন ক্রোমোজোম সংখ্যা কি? এই যে দুইটা মেরুতে যে ক্রোমোজোম সংখ্যা, এই ক্রোমোজোম সংখ্যা কিন্তু তার মাতৃকোষীয় ক্রোমোজোম সংখ্যার অনুরূপ। মানে আমার নিউক্লিয়াসে দুটা অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব ঘটছে। এই ধাপে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, আমার দুটা অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব ঘটছে। অপত্য নিউক্লিয়াস। দেখো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে এগুলা কিন্তু ধীরে ধীরে আমার শেষ হয়ে, ধীরে ধীরে দেখো এই যে ধীরে ধীরে কিন্তু এগুলা অদৃশ্য হয়ে যাচ্ছে। তারপরে দেখো একটা কথা, ক্রোমোজোমের আমার যে ক্রোমোজোম গুলো সেট ক্রোমোজোমের গৌণকুঞ্জনের ফলে আমার নিউক্লিওলাসের আবির্ভাব ঘটবে। নিউক্লিওলাস যেটা আমার প্রোফেজ ধাপে যখন আমার স্পিন্ডতন্ত্র সূচনা হয়েছিল তখন বিলুপ্ত হতে শুরু হয়েছিল। নিউক্লিওলাস আবির্ভাব ঘটে নিউক্লিওলাসের। এখন দেখো সেট ক্রোমোজোম মানে কি, মানে আমার দেখো যেখানে এই দেখো মেইন কথা হচ্ছে মনে করো এটা একটা ক্রোমোজোম, এটা একটা মনে করো ক্রোমোজোম, এটা মানে আমার সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারকে বলা হয় মেনলি মুখ্য কুঞ্জন। মুখ্য কুঞ্জন বলা হয় আমার সেট ক্রোমোজোমকে। এই যে তারপরে অনেক সময় দেখা যায় এই যে ক্রোমোজোম গুলার এখানে একটা গৌণকুঞ্জনের সৃষ্টি হয়, এখানে এরকম একটা গৌণকুঞ্জনের সৃষ্টি হয়। এই যে গৌণকুঞ্জন থেকে তখন গৌণকুঞ্জন থেকে এটা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে আমার এখানে গৌণকুঞ্জনের মাধ্যমে তৈরি হয় আমার নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাসে তৈরি হয় আমার এই গৌণকুঞ্জন থেকে, এগুলাকে বলে আমার হচ্ছে সেট ক্রোমোজোম। সেট ক্রোমোজোম যেখানে গৌণকুঞ্জন দেখা যায়। সো এই ধাপের শেষের দিকে দেখো এখানে কিন্তু একটা কোষ প্লেট গঠিত হয়েছে। এই ধাপের শেষের দিকে আমার কোষ প্লেটের আবির্ভাব হতে শুরু করে। কোষ প্লেটটা কোথায় গঠিত? বিষুবীয় অঞ্চল বরাবর আমার কোষ প্লেটটা গঠিত হয়। সো এইভাবে আমার মাইটোসিসের সবগুলা ধাপ আলোচনা করা শেষ। মাইটোসিস টেলোফেজের মাধ্যমে আমার শেষ হয়ে গেল কেরিওকাইনেসিস, মানে নিউক্লিয়াসের বিভাজন শেষ। এখন আমার হবে হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে সাইটোকাইনেসিস কি বলেছিলাম? সাইটোকাইনেসিস মানে হচ্ছে আমার সাইটোপ্লাজমের বিভাজন। এই যে সাইটোপ্লাজমের বিভাজনটা এখন আবার কিভাবে হবে? সাইটোকাইনেসিসের একটা চিত্র আঁকি চলো ফার্স্টে আমরা। দেখো এটা মনে করো একটা কোষ, কোষের মাঝ বরাবর আমার কি কোষ প্লেট গঠিত হয়েছে, এটা একটা কোষ প্লেট। এখানে একটা অপত্য নিউক্লিয়াস, এখানে একটা অপত্য নিউক্লিয়াস। এই দেখো আমার নিউক্লিওলাস, এই যে আমার ক্রোমাটিন জালিকা, এই যে এখানে আমার ক্রোমাটিন জালিকা আর নিউক্লিওলাস। এই যে আমি এখন কোষ প্রাচীর দিয়ে দিই। এখন আসো এই যে সাইটোকাইনেসিসটা আমার কিভাবে হয়। আমি দেখলাম টেলোফেজ ধাপের শেষের দিকে কি হলো, টেলোফেজ ধাপের শেষের দিকে আমার কোষ প্লেটের আবির্ভাব হয়েছে বিষুবীয় অঞ্চল বরাবর। এখন কথা হচ্ছে এই কোষ প্লেটটা কিভাবে তৈরি হয়েছে। এই কোষ প্লেটটা আমার তৈরি করে হচ্ছে, এটা কিন্তু এমসিকিউ এ আসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশকে বলে হচ্ছে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমার কি আসে, ফ্র্যাগমোপ্লাস্ট আসে আমার, ফ্র্যাগমোপ্লাস্ট। এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আর ক্ষুদ্র ভেসিকল দানা এইগুলা মিলে আমার গঠিত করে হচ্ছে আমার এই কোষ প্লেট। এখন এই কোষ প্লেট গঠন হয়েছে, এটা পুরুত্ব দান করে কি সেলুলোজ, তারপরে প্যাকটিন, হেমিসেলুলোজ এইগুলা যুক্ত হয়ে তার পুরুত্ব দান করে। এখন দেখো তারপরে বিভাজনটা কিভাবে হয়, কোষপ্লেট গঠিত হওয়ার ফলে এগুলা কি হয়, মাতৃকোষের কোষ প্রাচীরের সাথে মিলে একদম সংকুচিত হয়ে কি এরকম খাদের সৃষ্টি হবে, হওয়ার ফলে এটা আলাদা একটা কোষ হয়ে যাবে, এটা একটা আলাদা কোষ আর এটা একটা আলাদা কোষ। মানে আমার সাইটোকাইনেসিসের ফলে আমার অপত্য কোষ তৈরি হবে, অপত্য কোষ। সো আমরা এখানে কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ পাই দেখো। আমার যদি কোশ্চেনে আসে যে, সবাই একটু এগুলো নোট করে রাখবা, আমার যদি কোশ্চেনে আসে অপত্য নিউক্লিয়াস, অপত্য নিউক্লিয়াস তৈরি হয় কোন ধাপে? অপত্য নিউক্লিয়াস তৈরি হয় আমার টেলোফেজ ধাপে। যদি কোশ্চেনে আসে আমার অপত্য ক্রোমোজোম হয়েছিল আমার অ্যানাফেজ ধাপে। আর আমার অপত্য কোষ তৈরি হয়েছিল আমার সাইটোকাইনেসিসে। সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, আমরা কিন্তু খেয়াল রাখি না যে কোথায় কি বলছে, আমরা ডাইরেক্ট দাগায় দিই। এই জন্য তোমরা ভালো করে খেয়াল রাখবে, এগুলো একটু স্টাড মার্ক দেয়া দাগায় রাখো। এখন দেখো
কিছু কথা, আমরা এতক্ষণ মাইটোসিসের আমার সম্পূর্ণ পড়া শেষ। মাইটোসিস ধাপগুলা বর্ণনা করলাম। তারপর আমরা মাইটোসিসের কি দুটো ধাপ ছিল, কেরিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এগুলা বর্ণনা করলাম। তারপর কেরিওকাইনেসিসের মধ্যে আমার 5টা উপধাপ ছিল, এগুলা বর্ণনা করা শেষ। এখন কোশ্চেন হচ্ছে যে আপু মাইটোসিস বিভাজনটা কোথায় হয়, কোন কোন কোষে মাইটোসিস বিভাজন হয়? কোথায় হয় মাইটোসিস বিভাজনটা? দেখো, সকল ভ্রূণ কোষে কিন্তু আমার মাইটোসিস বিভাজন হয়। এখন একটা ভ্রূণ কোষে যখন এটা একদম পিচ্ছি থাকে, মনে করো এরকম একটা ভ্রূণ থাকে, ভ্রূণ অবস্থায় কিন্তু আমরা প্রাণীকে আইডেন্টিফাই করতে পারবো না এটা কি। তখন দেখো এটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে আমার এই ভ্রূণ কোষ থেকে কি হবে, একটা বহুকোষী উদ্ভিদ অথবা প্রাণী। ধরো বহুকোষী উদ্ভিদ অথবা প্রাণী হবে। এই বহুকোষী উদ্ভিদ আর প্রাণী কোন কোষ বিভাজনের মাধ্যমে হবে? এটার জন্য আমার মাইটোসিস বিভাজন লাগবে। মাইটোসিস বিভাজন দ্বারা এই ভ্রূণ কোষ থেকে আমার বহুকোষী জীবের আবির্ভাব ঘটবে। আর সকল বহুকোষী জীবের যে দেহকোষ আছে, দেহকোষের যত বিভাজনক্ষম কোষ, সকল কিছু বিভাজন হয় আমার এই মাইটোসিস কোষ বিভাজন দ্বারা। মাইটোসিস কোষ বিভাজন দ্বারাই আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি হয়। তারপরে উদ্ভিদের শাখা প্রশাখা, কাণ্ডের বৃদ্ধি, সবগুলা হয় আমার হচ্ছে কাণ্ডমূল, এগুলার বৃদ্ধি হয় আমার মাইটোসিস বিভাজন দ্বারা। উদ্ভিদের কোন কোন অংশ? মূলের বর্ধিষ্ণু অংশ, ক্যাম্বিয়াম, শীর্ষ, কাণ্ডের শীর্ষ, শাখা প্রশাখা শীর্ষ, এগুলা কিন্তু বর্ধনশীল অংশ, যে মূলের বর্ধিষ্ণু অঞ্চল। আবার দেখো, একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার টিস্যু কালচারে কিন্তু মাইটোসিস বিভাজন ইউজ করা হয়। টিস্যু কালচার জিনিসটা কি? টিস্যু কালচারের ক্ষেত্রে করা হয়, এটা আমাদের জীবপ্রযুক্তি অধ্যায়ে পড়া। এখন একটু বলি, টিস্যু কালচার মধ্যে হয় কি, ফার্স্টে একটা উদ্ভিদ থেকে একটা ছোট্ট অংশ, যে কোনো একটা কাণ্ড হতে পারে বা একটু মনে করো আমার মূলের অংশ, এগুলো আলাদা করা হয়। আলাদা করার ফলে এগুলো আমার ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের এনজাইম বা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের ফলে এগুলো এই টিস্যু কালচারের মাধ্যমে ছোট ছোট উদ্ভিদ তৈরি করা হয়। আবার এগুলো তারপর বৃদ্ধি হয় কিভাবে, ছোট উদ্ভিদ থেকে একটা বড় পূর্ণাঙ্গ উদ্ভিদ হয় আমার এই মাইটোসিস প্রক্রিয়া। সো টিস্যু কালচারেও কিন্তু আমার মাইটোসিসের ব্যবহার আছে। সো আমরা এখন একদম যদি সারমর্ম বলি যে মাইটোসিস বিভাজনের বৈশিষ্ট্যগুলো কি, এখানে আমার নিউক্লিয়াস আর ক্রোমোজোম গুলো কিন্তু একবার ভাগ হয়েছিল। আমি যদি এক কথায় বর্ণনা করি যে মাইটোসিস সম্বন্ধে আমি কি বলবো, নিউক্লিয়াস আর আমার ক্রোমোজোম, এই নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুটা আমার কিন্তু কতবার ভাগ হয়েছিল? দুটা কিন্তু ভাগ হয়েছিল আমার একবার। সো মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা কিন্তু সেম। মাতৃকোষের সমগুণ সম্পন্ন অপত্য কোষ কিন্তু এখানে তৈরি হয়েছে। ফার্স্টে আমার কি হয়েছিল? ফার্স্টে ক্রোমাটিড তৈরি হয়েছিল প্রোফেজ ধাপে। এরপর এই ক্রোমাটিড থেকে কিন্তু আস্তে আস্তে আমার সেন্ট্রোমিয়ারে ভাগ হয়, সেন্ট্রোমিয়ারে ভাগ হয়ে আমার অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। তারপরে দেখলাম টেলোফেজ ধাপে আমার অপত্য নিউক্লিয়াস, আর সাইটোকাইনেসিস শেষ হওয়ার ধাপে কিন্তু একদম আমার তৈরি হচ্ছে আমার অপত্য কোষ। এইভাবে কিন্তু আমার মাইটোসিস বিভাজন শেষ। এখন আসো আমরা একটা নতুন টার্মের সাথে পরিচিত হই। একটা টার্ম হচ্ছে আমার মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের সিকে ক নাম্বার কোশ্চেনে আসে। মুক্ত নিউক্লিয়ার বিভাজন অথবা যদি বলি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, এটা মানে কি? মুক্ত নিউক্লিয়ার বিভাজন কথার মানে হচ্ছে যখন অনেক কোষের ক্ষেত্রে দেখা যায় শুধু কেরিওকাইনেসিস হয়, কোনো সাইটোকাইনেসিস হয় না। কেরিওকাইনেসিস হয় কিন্তু আমার অনলি কেরিওকাইনেসিস হয়, কোন ধরনের সাইটোকাইনেসিস কিন্তু আমার এখানে হয় না। এই ধরনের কোষ বিভাজনকে বলা হয় আমার মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এখন দেখো, মুক্ত নিউক্লিয়ার বিভাজন আমার কোথায় কোথায় হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় আমার উদ্ভিদে, প্রাণীতে, দুই জায়গায় হতে পারে। যদি আমি উদ্ভিদের ক্ষেত্রে বলি, উদ্ভিদের ক্ষেত্রে মুক্ত নিউক্লিয়ার বিভাজনকে বলা হয় সিনোসাইটিক। উদ্ভিদের মধ্যে এই কথাটা যেখানে পাবো সেটা আমরা বুঝবো এখানে শুধু কেরিওকাইনেসিস হয়েছে, সাইটোকাইনেসিস হয় নাই। এখন এই সিনোসাইটিক গুলো কোথায় কোথায় দেখা যায়? এই সিনোসাইটিক গুলো আমার হতে পারে ডাবের পানি, তারপরে শৈবাল, ছত্রাক, এদেরকে দেহে কিন্তু সিনোসাইটিক দেখা যায়। আরেকটা হয় আমার প্রাণী কোষের মুক্ত নিউক্লিয়ার বিভাজনকে বলে আমার সাইজন্ট।
এটা মিলে আমরা যখন অণুজীব অধ্যায় পড়বো, অণুজীব অধ্যায়ের মধ্যে যখন আমরা ম্যালেরিয়া পড়বো তখন এখানে দেখবো যে ওই পরজীবীটা কিভাবে এখানে বৃদ্ধি পায়, প্লাজমোডিয়ামটা কিভাবে বৃদ্ধি পায়। সো এটার উদাহরণ কি আমি বলতে পারি, প্লাজমোডিয়াম নামক অণুজীব, প্লাজমোডিয়াম। সো আমার মুক্ত নিউক্লিয়ার বিভাজন আশা করি সবাই বুঝেছো। এখন আসো, এতক্ষণ যে আমরা এই এত সুন্দর একটা কোষ বিভাজন শিখলাম মাইটোসিস, এটার গুরুত্ব কি, আমাদের বডিতে এটার কি প্রয়োজন। দেখো ফার্স্টে কি বললাম যে দেহকোষের সকল অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি কিন্তু এর দ্বারা হয়। তার মানে কি আমি বলতে পারি ফার্স্টে আমার আসে দেহের গঠন আর বৃদ্ধি সাধন। দেহের গঠন আর বৃদ্ধিতে আমার মাইটোসিস লাগবে। এরপরে দেখো আরেকটা কথা, এখানে কিন্তু বংশবৃদ্ধিও হয়। এখন বলতে পারো যে আপু আমরা তো জানি বংশবৃদ্ধির জন্য সবচেয়ে সব মানে কোষ বিভাজন হয় আমার অ্যামাইটোসিস হয় এককোষীর ক্ষেত্রে, আবার মিওসিস হয় হচ্ছে আমার বহুকোষী জীবের ক্ষেত্রে। সো মাইটোসিসের এখানে মূলত কাজ কি, দেখো মাইটোসিসের কাজ হচ্ছে কোনো বহুকোষী জীব দেহে কিন্তু বংশবৃদ্ধি করে না, এক কোষী সুকেন্দ্রিক জীবে এক কোষী বংশবৃদ্ধিটা হয় আমার এক কোষী সুকেন্দ্রিক। অ্যামাইটোসিস হয়েছিল কিন্তু আমার আদিকোষী জীব, তাই এক কোষী হলেও তারা কিন্তু আদিকোষী ছিল, তাদের দিয়ে সুগঠিত নিউক্লিয়াস ছিল না। সো এক কোষী সুকেন্দ্রিক জীব, এক কোষী সুকেন্দ্রিক জীবের মধ্যে বংশবৃদ্ধি ঘটে কাদের মানে কোন প্রাণীর দেহে ঘটে, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, ক্লামাইডোমোনাস। এই ক্লামাইডোমোনাস নামক প্রাণীর দেহে ঘটে হচ্ছে এই বংশবৃদ্ধি। এরপরে কি তৈরি হয়, এরপরে তৈরি হয় আমার জননাঙ্গ। জননাঙ্গ তৈরি হয় আমার এই মাইটোসিস প্রক্রিয়ায়, আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এখন একটা খুব মানে একটা কমনলি মিস্টেক যারা করি, আমরা কি করি, আমরা জানি যে জনন কোষের সৃষ্টি কিন্তু হয় আমার মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। জনন কোষের সৃষ্টি মিওসিস কোষ বিভাজন, জনন কোষ সৃষ্টি আমার মিওসিস কোষ বিভাজন। এই কথাগুলো একটু তোমার নোট করে রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জনন কোষের সৃষ্টি হয় মিওসিস কোষ বিভাজন, কিন্তু জনন অঙ্গ, আমি তো বললাম সকল অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমার হবে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। তার মানে কি জনন অঙ্গ হবে আমার মাইটোসিস কোষ বিভাজন। আর দেখো আমি কিন্তু জনন কোষ সৃষ্টি বলি না, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। কোশ্চেন ভালো করে পড়ে তারপরে দাগাবা। জনন কোষের সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে এটা মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা হবে, যেহেতু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে কোষ। এখানে জনন কোষ সৃষ্টি কিন্তু বলি নাই, সো এদিকে একটু খেয়াল রাখবা টার্মগুলো আমার কি বলছে। এরপরে দেখো আমার নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নির্দিষ্ট আকার আয়তন। তোমরা খুব ভালো করে দেখছো যে এখানে কিন্তু কোনো ক্রোমোজোমের সংখ্যা হ্রাস হয় না, অপ্রত্যক্ষসূত্রা ক্রোমোজোম, তারপরে মাদার সেলে কিন্তু সেম ক্রোমোজোম ছিল, সো আকার আয়তনের সমতা রক্ষা হয়। আরেকটা কি ক্রোমোজোমের সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা হতে হয় কারণ ক্রোমোজোম আর নিউক্লিয়াস কিন্তু সেম মানে টাইম বিভক্ত হয়, ক্রোমোজোম একবার আমার নিউক্লিয়াস একবার, সো এখানে ক্রোমোজোমের সমতা রক্ষা হয়। আবার ক্ষতস্থান পূরণ, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ক্ষতস্থান পূরণ। দেখবা যখন আমরা কোনো ক্ষত হয়ে যায় আমাদের বডিতে, তখন দেখো ক্ষতস্থান পূরণ, যখন আমার বডিতে কোনো ধরনের ক্ষত হয় তখন দেখবে কিছুক্ষণ পর ব্লাড ক্লটিং হয়ে যায়, তখন কিছুদিন পর ওই চামড়াটা কিন্তু আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসে। কিভাবে হলো, এই মাইটোসিস কোষ বিভাজনের ধারায় কিন্তু আমার আগের অবস্থায় ফিরে আসে। আরেকটা কথা হচ্ছে আমার গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা রক্ষা। এই দেখো এই বিভাজনের ফলে কি জীবজগতে কিন্তু গুণগত বৈশিষ্ট্য সেম থাকে, বাবা মার যাতে এরকম গুণ তার বাচ্চাদের ক্ষেত্রে সেম দেখা যায়। গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা, যখন আমরা জুলজিতে পড়বো, ক্রসিং গুলা পড়বো বংশবৃদ্ধি, তখন ভালো করে বুঝবা গুণগত বৈশিষ্ট্যে স্থিতিশীলতা রক্ষা পায়। আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার টিউমার সৃষ্টি। গুরুত্ব যখন বলবে তখন ভালো দিক খারাপ দিক দুটা কিন্তু আমার আলোচনা করতে হবে। টিউমার সৃষ্টি সম্বন্ধে আমরা আলোচনা করব। টিউমার সৃষ্টি মানে হচ্ছে আমার এখানে কি হয়, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কিন্তু আমাদের টিউমার সৃষ্টি হয়। টিউমার মানে কেন হয়, আমার অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এখন আসো আমরা এই অনিয়ন্ত্রিত মাইটোসিস জিনিসটা কেন হয়, কিভাবে হয়, এগুলো একটা আলোচনা করি।
দেখো, অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে আমি মাইটোসিস কোষ বিভাজনের জন্য যে ফ্যাক্টর গুলা সেগুলা মাইটোসিসকে কন্ট্রোল করতে পারছে না। যখন আমরা কোষ চক্র পড়েছিলাম, কোষ চক্রের মধ্যে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে কি কি দ্বারা ফ্যাক্টর দ্বারা আমার কোষ চক্র নিয়ন্ত্রিত হয়। তখন কোষ চক্রের আন্ডারে যেহেতু আমার এম ফেজ বা মাইটোসিস ফেজ আছে, সো অবশ্যই কোষ চক্র যারা নিয়ন্ত্রণ করতো বিভিন্ন অভ্যন্তরীণ বা বাহ্যিক ফ্যাক্টর, তো তারা কিন্তু আমার এই মাইটোসিস কোষ বিভাজনের উপর প্রভাব ফেলবে। সো দেখো কি হইতেছে, মাইটোসিস নিয়ন্ত্রিত হয় কিছু অভ্যন্তরীণ আর বাহ্যিক ফ্যাক্টর দ্বারা। ফার্স্টে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কি ছিল? আমার সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন সিডিকে যৌগ এই মাইটোসিস কোষ বিভাজনে যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তখন এই সাইক্লিন সিডিকে যৌগ কি কাজ করতে পারে না, ঠিক মতো তারা কাজ করে না। আরেকটা যৌগ ছিল আমার, আরেকটা ছিল আমি দেখছিলাম P53 প্রোটিন। সে কখন স্টিমুলেট হতো? যখন ডিএনএ ড্যামেজ হতো তখন কিন্তু কোষের মৃত্যু ঘটায় দিত অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায়। সো P53 প্রোটিন কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রে ডিফেক্টিভ থাকে। এই ডিফেক্টিভ P53 হয়ে গেলে সে কিন্তু মানে তার P53 মেইনলি কাজ হচ্ছে আমাদের কোষ বিভাজনকে সে বিরত রাখে। অত্যাধিক হারে আমার কোষ বিভাজিত হইতে দেয় না, কারণ সে কি করে, আমরা দেখলাম যেসব কোষের আমার প্রয়োজন নাই সেগুলো অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় মৃত্যু হয়ে যায়। কোষ বিভাজন আমার বিরত রাখে। কিন্তু যখন এটা আমার ডিফেক্টিভ হয়ে যায়, ডিফেক্টিভ হয়ে গেলে সে কিন্তু আর কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, কোষ বিভাজনকে বিরত রাখতে পারতেছে না, তখন কিন্তু আমার অনিয়ন্ত্রিত মাইটোসিস দেখা যায়। তখন কিন্তু আমার কি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। সো এইভাবে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে ফার্স্টে আমার টিউমার সৃষ্টি হয়। টিউমার গুলার আরেকটা কি করে, ওরা কিন্তু গ্রোথ ফ্যাক্টর নিজেই তৈরি করে ফেলে। মানে তাদের জন্য আলাদা গ্রোথ ফ্যাক্টরের প্রয়োজন হয়, তারা ক্যান্সার কোষগুলা নিজেদের গ্রোথ ফ্যাক্টর নিজেরাই তৈরি করতে পারে। ফার্স্টে আমার টিউমার তৈরি হয়, টিউমার থেকে দেন ক্যান্সার হয়। কিভাবে টিউমার থেকে ক্যান্সার হয়? দেখো একটা জিনিস এদিকে খেয়াল করো, এই টিউমার কিন্তু আমার দুই ধরনের, দুই প্রকার। একটা হচ্ছে আমার ভালো টিউমার, একটা ভালো টিউমার, আরেকটা হচ্ছে আমার খারাপ টিউমার। খারাপ টিউমার এর ইংলিশ হচ্ছে, আমি যদি খারাপ টিউমারের ইংলিশ বলি, এটা হচ্ছে আমার মেলিগন্যান্ট। মেলিগন্যান্ট মেলিগন্যান্ট কথাটা তোমরা অনেক জায়গায় পাবা, মেডিকেল টার্মে এটা ইউজ করে। মেলিগন্যান্ট মানে হচ্ছে খারাপ, আর ভিনাইন মানে হচ্ছে আমার ভালো। এই ভিনাইন টিউমার গুলা কিন্তু ক্যান্সার কোষ তৈরি করে না, যাদের দেহে মেলিগন্যান্ট হয়ে যায় তখন এগুলা কিন্তু আমার ক্যান্সার তৈরি করে। এইভাবে মেনলি টিউমার থেকে ক্যান্সার হয়। এখন আসো কিছু টার্মিনোলজির সাথে আলোচনা পরিচিত হয়ে আমরা। টিউমার সৃষ্টি হয় যে, ওই টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, মানে আমি যদি বলি সৃষ্টির প্রক্রিয়া, এই টিউমার সৃষ্টির প্রক্রিয়া, টিউমার সৃষ্টির প্রক্রিয়াকে বলে আমরা অনকোজেনেসিস। অনকোজেনেসিস। আর এই যে কোষচক্র বিনষ্টকারী জিন, মানে হচ্ছে কোষচক্র বিনষ্টকারী মানে সে আমার মাইটোসিস, তারপর আমার ইন্টারফেস সেগুলো ভালো করে তৈরি করতে মানে দিচ্ছে না। কোষচক্র বিনষ্টকারী জিনকে বলে আমার অনকোজিন। আর দেখো, যে সকল পদার্থ ক্যান্সার সৃষ্টি করে, মানে হচ্ছে কিছু বাহ্যিক পদার্থ থাকে যেগুলো আমাদের ক্যান্সার কোষ সৃষ্টি করে, সেগুলোকে বলে আমার কার্সিনোজেনিক পদার্থ। কার্সিনোজেনিক পদার্থ, সেগুলোকে বলে আমরা কার্সিনোজেনিক পদার্থ বলি। আবার এই যে টিউমার কোষ থেকে আমার ক্যান্সার হলো, ক্যান্সার কোষগুলো কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। দেখবা আগে এক জায়গায় টিউমার হয়েছে, ওটা ম্যালিগন্যান্ট হয়ে গেছে, তারপর সারা বডিতে ছড়ায় গেছে, এরকমও কিন্তু হয়। তখন দেখো এই যে সারা বডিতে ছড়ায় যাওয়া বা এক স্থান থেকে অন্য স্থানে ছড়ায় যাওয়া, এই টার্মটার নাম হচ্ছে মেটাস্টেসিস। সো এরকম মেটাস্টেসিস এরকম টার্মগুলোতেও কিন্তু আমার ক নাম্বারে কোশ্চেন আসতে পারে। আর টিউমার সম্পর্কিত বিজ্ঞান অথবা ক্যান্সার সম্পর্কিত বিজ্ঞান, তাকে আমরা বলি অনকোলজি। অনকোলজি। আশা করি তোমরা সবাই এগুলো বুঝছো। এখন আসো, এইভাবে আমার অনিয়ন্ত্রিত মাইটোসিস আমার কি করে, টিউমার থেকে ক্যান্সার তৈরি করে। আর মাইটোসিস আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে তার পুনরুৎপাদন করতে পারে। এখন আসো, পুনরুৎপাদন কিভাবে করে, কিভাবে সে পুনরুৎপাদন করে, চলো সেটা দেখি। দেখবা আমাদের বডিতে কিন্তু কোষের যে আয়ুষ্কাল সেটা কিন্তু সীমিত।
সব কোষ কিন্তু সারা জীবন থাকে না। বিশেষ করে কি আমাদের যে ব্লাড সেল গুলো আছে, আরবিসি, তারপর ডব্লিউবিসি, প্লাটিলেট, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা। যেমন মনে করো আমি যদি বলি আরবিসি, আরবিসি কতদিন বাঁচে? আরবিসি বাঁচে হচ্ছে আমার 120 দিন। 120 দিন হচ্ছে আমার আরবিসি লাইফ স্প্যান টাইম। 120 দিন পরে কিন্তু আবার এই আরবিসি গুলো ধ্বংস হয়ে নতুন আরবিসি তৈরি করে। এই যে নতুন আরবিসি তৈরি হয়, এটা কিভাবে হয়? এটা কিন্তু আমার এই মাইটোসিস কোষ বিভাজন দ্বারা হয়। আবার দেখবা আমাদের এপিথেলিয়াল যে কোষগুলা, এগুলো কিন্তু একবার ধ্বংস হয় আবার তৈরি হয়। এই সবগুলা কিন্তু তৈরি হয় মাইটোসিসের কারণে। এখন আসলে কিভাবে তৈরি হয়? আমরা বারবার একটা টার্ম বলছি যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় কোষের মৃত্যু হয়। বারবারই বলছি যে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে আমার জেনেটিক্যালি কোষের মৃত্যু। যখন মনে করো জেনেটিক্যালি মৃত্যু, দেখো বডিতে যেসব কোষের কোনো প্রয়োজন নাই, একটা নির্দিষ্ট সময় পরে তার যখন প্রয়োজন হয় না, তখন কিন্তু এই কোষগুলোর যে জেনেটিক্যালি বা জিনগত মৃত্যু হয় তাকে বলে আমরা অ্যাপোপ্টোসিস। এখন এই কেন কোষের মৃত্যুর প্রয়োজন? কোষের মৃত্যুর প্রয়োজন হচ্ছে যদি একটা কোষ বেশি দিন পর্যন্ত আমাদের বডিতে এক্সিস্ট করে, তাহলে তার কিন্তু ক্যান্সার হওয়ার সমানে তার প্রবণতা সবচেয়ে বেড়ে যায়। কারণ আমরা দেখলাম বিভিন্ন কারণে ডিফেক্টিভ P53 তৈরি হতে পারে, বা গ্রোথ ফ্যাক্টর সে নিজেরা তৈরি করে ফেলবে, সিডিকে রোগও কাজ করবে না। সো এই কারণে আমাদের যত যেগুলো লাইফ স্প্যান যেরকম, সেভাবে আমাদের এগুলো জেনেটিক্যালি ধ্বংস হয়ে যায়। এইভাবে কিন্তু আমরা সুস্থ থাকি, আমরা বুঝিও না একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু সে তৈরি হয়ে যাচ্ছে, তাই আমরা বুঝি না যে কোষের মৃত্যু হয়েছে। আবার একটা কথা, আরেকটা কথা হচ্ছে আমাদের, আচ্ছা দেখো অ্যাপোপ্টোসিসের একটা ভালো উদাহরণ দেওয়া যায়। অ্যাপোপ্টোসিসের একটা খুব ভালো উদাহরণ দিতে পারি আমরা। যখন আমরা ভ্রূণ অবস্থায় দেখবা কি হয়, ভ্রূণ অবস্থায় হাতের যে আঙুলগুলা, হাতের আঙুলগুলা কিন্তু আমার এরকম লাগানো থাকে একটা আবরণ দ্বারা। সব বাচ্চারা কিন্তু আলাদা করতে পারে না, একটা আবরণ দ্বারা থাকে। ধীরে ধীরে দেখবে বাচ্চাগুলা যখন আমরা লিম্ব ডেভেলপমেন্ট করি, তখন দেখবে আস্তে আস্তে এরকম এরকম আলাদা আলাদা হয়ে যায়। এই যে আলাদা আলাদা হয়েছে, মাঝখানে যে আবরণী কোষগুলো ছিল, এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া হয়। এটা আমাদের প্রয়োজনীয় তাগিদে কিন্তু হয়েছে। সো আমরা দেখলাম যে অ্যাপোপ্টোসিস কিভাবে হয়। আরেকটা টার্ম আছে আমার নেক্রোসিস। নেক্রোসিসও কিন্তু কোষের মৃত্যু, কিন্তু এটা কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু না। নেক্রোসিস হচ্ছে কোনো কারণে যদি তোমার পুষ্টি, মনে করো আমার কোনো কারণে আমাদের বডিতে পুষ্টির অভাব হয়েছে, পুষ্টি অথবা মনে করো অক্সিজেনের ঘাটতি হয়েছে, অথবা কোনো বিষাক্ত পদার্থ দ্বারা তখন আমাদের কোনো কোষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু সে মারা যায়। এই যে মৃত্যুটা, একে বলা হয় তোমার নেক্রোসিস। এই নেক্রোসিসটা কোথায় সবচেয়ে বেশি হয়? দেখবা প্রায় সময় কোনো ধরনের ব্লাড ভেসেল যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আমার নেক্রোসিস দেখা যায়। ওই পোর্শনে আর আমার ব্লাড ট্রান্সফার হতে পারে না। এটা সবচেয়ে বেশি দেখা যায় আমার হার্ট পেশির ক্ষেত্রে। হার্টে দেখবা যে কার্ডিয়াক মাসল গুলা করোনারি ধমনীতে বা করোনারি ধমনীতে কি হয়, অনেক সময় ব্লকেজ হয়ে যায়, বা কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, তখন আমার নেক্রোসিস হয়। ওই পোর্শনে আর আমার ব্লাড পৌঁছায় না। এবং স্ট্রোকের ক্ষেত্রে দেখবা মস্তিষ্কে কিন্তু আমার সেম জিনিসটা হয়। সো এটা নেক্রোসিস কিন্তু কোনো ধরনের স্বাভাবিক মৃত্যু না। এইভাবে কিন্তু কি হয়, এই যে মাইটোসিস কোষ বিভাজন আমাদের বডিতে পুনরুৎপাদন করে। কিভাবে পুনরুৎপাদন করে? অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় সে কিন্তু বডিতে কোষের মৃত্যু ঘটিয়ে আবার তার জন্ম হয়। এভাবে তার অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় জেনেটিক্যালি কোষের মৃত্যুর পর পুনরায় যে তৈরি হয় কোষ বিভাজনের মাধ্যমে, সেটা হচ্ছে মাইটোসিস। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এভাবে আমরা মাইটোসিসের গুরুত্বগুলো শিখলাম। আরেকটা টার্ম আছে আমার, মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স মানে কি, বা যেটাকে আমরা বলি সংক্ষেপে এমআই। মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে, এটা কিভাবে ক্যালকুলেট করে? এটা হচ্ছে মাইটোসিস রত কোষ সংখ্যা। মাইটোসিস রত কোষ সংখ্যা ভাগ মোট কোষ সংখ্যা। মাইটোসিসরত কোষ সংখ্যা বা মোট কোষ সংখ্যা আমরা এভাবে কাউন্ট করি। কোন টিস্যুর তোমার মাইটোসিসরত যে কোষ সংখ্যার মোট কোষ সংখ্যার যে অনুপাত, এটাই হচ্ছে আমার মাইটোটিক ইন্ডেক্স। এখন আসো মাইটোটিক ইন্ডেক্সটা আপু কেন প্রয়োজন? মাইটোটিক ইন্ডেক্সটা প্রয়োজন হচ্ছে চিকিৎসকগণ কি করে, একটা টিউমার কত তাড়াতাড়ি বৃদ্ধি হবে, টিউমারের বৃদ্ধির টাইমিং, টিউমার বৃদ্ধি কত তাড়াতাড়ি বাড়বে,
আর এটার জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন সেটা আমরা কাউন্ট করতে এই এমআই নির্ণয় করি বা মাইটোটিক ইন্ডেক্স নির্ণয় করি। যদি আমার উচ্চ মাইটোটিক ইন্ডেক্স থাকে, যদি আমার উচ্চ মাইটোটিক ইন্ডেক্স থাকে, মাইটোটিক ইন্ডেক্স যদি উচ্চ হয় তাহলে বুঝবো যে এটা দ্রুত বর্ধনশীল টিউমার, মানে টিউমারটা আমার খুব দ্রুত বাড়ছে, এটা আস্তে আস্তে আমার ম্যালিগন্যান্টের দিকে যাবে, দ্রুত বর্ধনশীল টিউমার। এটাও কিন্তু অনেক সময় এমসিকিউ আসে। সো এইভাবে আমরা একদম মাইটোসিসের সবকিছু শেষ করলাম। এখন আসো আমরা আমাদের পরবর্তী কোষ বিভাজন কি, সবচেয়ে ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং কোষ বিভাজন মিওসিস নিয়ে আলোচনা করি। দেখো মিওসিস কোষ বিভাজনটা আমি কি বলেছিলাম, হ্রাসমূলক বিভাজন। কেন মিওসিসকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি? কারণ এখানে কিন্তু মাইটোসিসের মতো নিউক্লিয়াস আর যে ক্রোমোজোম একবার ভাগ হয় না, নিউক্লিয়াসের বিভাজন ঘটে আমার দুইবার। নিউক্লিয়াসের ভাগ হয় দুইবার আর ক্রোমোজোমের ভাগ হচ্ছে আমার একবার। সো মাতৃকোষের তুলনায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক থাকে। এই মিওসিস যে টার্মটা, এটা এসেছে আমার গ্রিক শব্দ মিয়াম থেকে। এখন আসো এখানে আমি কিছু বিজ্ঞানীর সাথে পরিচিত হই। বিজ্ঞানী ব্যানেডিন এবং হাউসার তারা অ্যাসকারিস ক্রিমের গ্যামেটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করেন। আবার বিজ্ঞানী স্টার্সবার্গার পুষ্পক উদ্ভিদের বডিতে কি করেন, পুষ্পক উদ্ভিদের যে জনন মাতৃকোষ আছে, জনন মাতৃকোষে সে হ্রাসমূলক বিভাজনটা প্রথম প্রত্যক্ষ করেন। সো বিজ্ঞানী স্টার্সবার্গারকে আমরা মিওসিসের জনক বলতে পারি। আর বিজ্ঞানী ফার্মার এবং মুর এটা নামকরণ করেন। এখন আসো মিওসিসটা কাদের দেওয়া হয়। মিওসিস হয় হচ্ছে 2n সংখ্যক ডিপ্লয়েড জীবের দেহে। 2n সংখ্যক কোষ মানে হচ্ছে আমার ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোম 2 সেট ক্রোমোজোম সংখ্যা থাকবে এখানে। এখন দেখো হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমার মিওসিস হয়। কোথায় হয় হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে? হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোট তৈরির পরে। জাইগোট মানে কি, শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে যা তৈরি হয় তাই কিন্তু জাইগোট, মানে নিষেকের পরে। জাইগোট তৈরির পরে হয় আমার হ্যাপ্লয়েড জীবে। আবার যখন আমাদের বহুকোষী জীব বা ডিপ্লয়েড জীবের কিন্তু জাইগোট তৈরির পূর্বে মানে গ্যামেট সৃষ্টিকারে ঘটে। এখন দেখো মিওসিস কোষ বিভাজনকে আমরা তিন প্রকার মিওসিস বিভাজন দেখা যায়। ফার্স্টটা হচ্ছে আমার গ্যামেটোজেনিক কোষ মিওসিস কোষ বিভাজন। সেটা কোথায় হয়? সেটা ঘটে হচ্ছে আমার উন্নত জীবের বডিতে। এটা কখন ঘটে? গ্যামেট সৃষ্টির সময় ঘটে, মানে আমার জাইগোট তৈরির পূর্বে ঘটে। এখন দেখো আমি একটা সিম্পল উদাহরণ দ্বারা বুঝাই, মানে শুক্রাণু তৈরি হওয়ার সময় যে মিওসিস হয় সেটা তোমাদেরকে দেখাই। স্পার্মাটোগোনিয়া, ধরো স্পার্মাটোগোনিয়া থেকে তৈরি হয় আমার প্রাইমারি স্পার্মাটোসাইট, তৈরি হয় আমার প্রাইমারি স্পার্মাটোসাইট। এই প্রাইমারি স্পার্মাটোসাইট যখন তৈরি হয় তখন কিন্তু আমার মাইটোসিসই হয়। তখন আমার সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়। সেকেন্ডারি স্পার্মাটোসাইট যখন তৈরি হয় তখন এরপরে হচ্ছে আমার স্পার্মাটিড, তখনও কিন্তু আমার মাইটোসিসই হয়। আর হচ্ছে স্পার্মাটিড, তখন আমার হয়েছে মিওসিস। স্পার্মাটিডের পরে আমার হয় হচ্ছে স্পার্মাটোজোয়া, এখানে হয় আমার মিওসিস। মানে এই পোর্শন পর্যন্ত আমার কি হয়, 2n সংখ্যক ক্রোমোজোমে থাকে। যখন আবার এই পোর্শনে আসি এতটুকু কিন্তু আমার n সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়, মানে আমার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়। এখন দেখো এইভাবে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা আমার হ্রাস পেয়েছে শুক্রাণু তৈরি হওয়ার সময়। মানে এটা কোথায় হলো আমার এই স্পার্মাটোজোয়ারে আমার বাংলাতে আমরা বলি কিন্তু শুক্রাণুগুলো কিন্তু এককোষী বা হ্যাপ্লয়েড। এগুলাকে এটাই বলি আমরা শুক্রাণু। মানে গ্যামেট সৃষ্টি হওয়ার সময় কিন্তু দেখলাম আমরা যে মিওসিস কোষ বিভাজন হয়েছে। তার মানে মিওসিস কোষ বিভাজন কখন হয়? গ্যামেট সৃষ্টি সময়, মানে জাইগোট তৈরি হওয়ার আগে হয় উন্নত জীবের ক্ষেত্রে। এখন এটাকে বলে আমার গ্যামেটোজেনিক মিওসিস, মানে আমাদের বডিতে যেটা হয়। আরেকটা আছে আমার স্পোরোজেনিক মিওসিস। স্পোরোজেনিক মিওসিস কাদের বডিতে হয়? স্পোরোজেনিক মিওসিসটা হয় আমার মশ, ফার্ন সহ সকল উন্নত উদ্ভিদে হয় আমার স্পোরোজেনিক মিওসিস। আবার কোথায় হয় এটা? স্পোরোজেনাস টিস্যুতে হয়। আর একটা হচ্ছে আমার
জাইগোটিক মিওসিস। জাইগোটিক মিওসিস অলরেডি আলোচনা করে ফেলেছি। এটা কিন্তু হয় আমার হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে, হ্যাপ্লয়েড জীবের জাইগোট তৈরি হওয়ার কালে, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোট তৈরি হওয়ার সময় ঘটে। এখন আসো একটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা লিখে রাখো যে তোমরা 5 স্টার দিয়ে রাখো। প্রায় সময় দেখা যায় যে এই কোশ্চেনটা আসে যে জীবের ধারাবাহিকতা রক্ষায়, জীবের ধারাবাহিকতা রক্ষায় মিওসিসের গুরুত্ব লেখো। এটা ঘ নাম্বারের কোশ্চেনে আসে। জীবের ধারাবাহিকতা রক্ষায় আমার মিওসিসের কি ইম্পর্টেন্স। দেখো মিওসিস মানে কি? হ্রাসমূলক বিভাজন। এখানে কি হচ্ছে, আমার জননমাতৃকোষটা থেকে 4টা অপত্য কোষ তৈরি হচ্ছে, তাদের বডিতে যে ক্রোমোজোম সংখ্যা তা কিন্তু মাতৃকোষের অর্ধেক। এখন দেখো কেন এটা প্রয়োজন ছিল অর্ধেক হওয়ার। যখন দেখো জাইগোট তৈরি হওয়ার সময় কি হয়, একটা ডিম্বাণু একটা শুক্রাণু মিলিত হয়। একটা ডিম্বাণু আর একটা শুক্রাণুর বডিতে কিন্তু থাকে কি n সংখ্যক ক্রোমোজোম, মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম। আর আমাদের ফুল দেহকোষে থাকে হচ্ছে আমার 2n সংখ্যক ক্রোমোজোম। এখন দেখো যখন দুইটা n সংখ্যক ক্রোমোজোম, মানে মনে করো এটা মনে করো আমার মানে স্ত্রী থেকে আসলো, এটা মনে করো আমার পুরুষ থেকে আসলো, দুটো যখন একসাথে মিলিত হবে তখন কিন্তু আবার সে 2n জাইগোটই তৈরি করছে। মানে আমার জাইগোট যেটা সেটা কিন্তু আমার 2n সংখ্যকই হচ্ছে। মানে কি জাইগোট তৈরি হওয়ার ফলে জাইগোট তৈরি হয়ে গেছে একদম কিন্তু মাতৃকোষের সমান। তার মানে এইভাবে হ্রাসমূলক বিভাজনের দ্বারা আমার একটা ধারাবাহিকতা রক্ষা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যার ক্ষেত্রে। মানে এইভাবে একটা বাচ্চা তার বাবা মার বৈশিষ্ট্যগুলো পায়, বংশক্রমণক্রম একদম সচল থাকে। দেখো কোনো কারণে যদি আমার 2n আর 2n হতো, 2n আর 2n যদি আমার মিলিত হতো, মনে করো আমার হ্রাসমূলক বিভাজন না হয়ে যদি মাইটোসিস হতো, এখানে জন্ম মাতৃকোষ থেকে 2n আসলো, তারপরে দুটো মিলে আমার 4n হইলো, মানে কি আমার দ্বিগুণ হয়ে গেল। এটা কি হবে? দ্বিগুণ হয়ে গেল তো জীবের মানে ধারণায়, জীবের ধারাবাহিকতায় রক্ষা হতো না। মানে তুমি একটা তোমার বাবা মার মতো হতো না, তুমি একদম অন্যরকম হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত, তোমার বৈশিষ্ট্যের সাথে তোমার বাবা মার কোনো বৈশিষ্ট্য মিল পেতে না। তার মানে এটা কিন্তু হইতো না। সো তুমি তোমার বাবা মার মতো হয়েছো, তোমার কিছু বৈশিষ্ট্য তোমার বাবার, কিছু বৈশিষ্ট্য তোমার মার, এটা কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে, একদম মানে মানে হয়েছে কার দ্বারা মেনটেন হয়েছে, একদম মিওসিস বিভাজনের দ্বারা হয়েছে। আমার জাইগোটটা সেম সংখ্যক ক্রোমোজোম আবার তৈরি করছে। সো এই জন্য এটা প্রয়োজন। আবার দেখো আমি যদি হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে দেখি যে আপু হ্যাপ্লয়েড জীবে তাহলে কি ইফেক্ট ফেলে। হ্যাপ্লয়েড জীবে কোথায় হয়েছিল আমার? হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে হয়েছিল এটা জাইগোট তৈরি হওয়ার সময়। হ্যাপ্লয়েড জীব জাইগোট তৈরি হওয়ার সময়। দেখো হ্যাপ্লয়েড জীবের যখন জাইগোট তৈরির সময়, দেখো হ্যাপ্লয়েড জীবের মনে করো এখানেও n, এখানে n, এটা একটা গ্যামেট, স্ত্রী গ্যামেট, এটা পুং গ্যামেট, তৈরি হয়ে আমার 2n হয়েছে। সো দেখো হ্যাপ্লয়েড জীবের কিন্তু ফুল বডিতে কিন্তু n সংখ্যক ক্রোমোজোম, মানে ফুল বডিতেই n। যখন আমি জাইগোটটা তৈরি হয়ে গেছে সে কিন্তু 2n হয়ে গেছে, তার মানে কি তার সাথে কি তার বাচ্চার কি কোনো মিল পাবে? হবে না। সো এই জাইগোটটা তৈরি হওয়ার ফলে তখন এই জাইগোটের মধ্যে যখন আবার মিওসিস হয় তখন কিন্তু আবার ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে আমার n হয়ে যায়, মানে হ্যাপ্লয়েড হয়ে যায়। আর বাচ্চা তার আবার বাবা মার অনুরূপ ক্রোমোজোম সংখ্যা লাভ করে, মানে সেম বৈশিষ্ট্য লাভ করে। সো এই জন্য কিন্তু হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় না। জাইগোট তৈরি হওয়ার ফলে, তৈরি হওয়ার সময় আবার যখন মিওসিস হয় সে কিন্তু আবার তার বাবা মার বৈশিষ্ট্যগুলো পায়। সো এইভাবে কিন্তু জীবের ধারাবাহিকতা রক্ষা পায়, কোনো ধরনের আমার সমস্যা দেখা দেয় না। আবার কিছু কিছু জীবের ক্ষেত্রে অনেক সময় যখন দেখবা অত্যাধিক হারে বড় হয়ে গেছে বা বেশি অত্যাধিক বৃদ্ধি করছে তখন কিন্তু এরকম চেঞ্জেস দেখা যায়। তো আমরা এভাবে আলোচনা করব যে উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে কি হয়, মিওসিসটা হয় আমার জনন মাতৃকোষ হতে 4টা জননকোষ সৃষ্টি হয়, আর এটা তৈরি হয় আমার গ্যামেট সৃষ্টির সময়। তারপর জাইগোট তৈরি হয়, আবার সমান সংখ্যক মানে ক্রোমোজোম সংখ্যা থাকে যা মাতৃকোষের অনুরূপ হয়। এইভাবে আমার বাবা মার বৈশিষ্ট্য আর আমার বৈশিষ্ট্য কিন্তু সেম থাকে। আর যখন আমি হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে তুলনা করি তখন দুটো NN মিলিত হয়ে, মানে দুটো হ্যাপ্লয়েড সংখ্যক গ্যামেট মিলিত হয়ে কিন্তু সে 2n সংখ্যক মানে ডিপ্লয়েড তৈরি করে ফেলে, যে দ্বিগুণ হয়ে যায়। এটা কিন্তু জীবের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে হবে না। সো এটা জাইগোট তৈরি হওয়ার সময় যখন আবার এখানে মিওসিস হয় সে কিন্তু আবার হ্রাসমূলক বিভাজন হয়ে যায়, মানে আবার আমার হ্যাপ্লয়েডটা সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়। এইভাবে বংশানুক্রম আমার সচল থাকে, একটা সন্তান তার পিতামাতার বৈশিষ্ট্যগুলো লাভ করে। আমি বুঝতে পারি যে সে কিন্তু তার বাবা মা, উনি হচ্ছে তার বাবা, উনি হচ্ছে তার মা, আমরা এভাবে আইডেন্টিফিকেশন করতে পারি কিছু বৈশিষ্ট্য মিল দ্বারা। সো এইভাবে কি হয়, মিওসিস দ্বারা জীবের ধারাবাহিকতা রক্ষা হয়। সো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব হচ্ছে মিওসিস প্রক্রিয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটা আলোচনা করার ট্রাই করব। আজকে এই পর্যন্ত। কারো যদি কোনো কোয়েরি থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবা। আসসালামু আলাইকুম।